আচ্ছা, যাই হোক, আমরা গত কয়েকটা ক্লাস মিলে আমরা পড়েছিলাম হচ্ছে টেন্স উইথ বি ভার্ব। আশা করি বি ভার্ব নিয়ে সবাই হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। যদি কোথায় বুঝতে সমস্যা হয় তাহলে বি ভার্বের আগের লেসন গুলো আমাদের প্রত্যেকটা ভিডিওই তো দেওয়া থাকে, আমরা হচ্ছে আগের লেসন গুলো একটু দেখে নেব। হ্যাঁ, কারণ হচ্ছে বি ভার্ব আমরা দৈনন্দিন এত বেশি ব্যবহার করি, বেশি না, ইংরেজিতে যদি টেন্সের 6টা টেন্সের কনসেপ্ট খুব ভালো থাকে তাহলে ইংরেজিতে কথা বলা খুব সহজ হয়ে যায়, বোঝা খুব সহজ হয়ে যায়। আমরা অনেক সময় মনে হয় যে অনেক কিছু শিখবো, সেই নানান দিকে দৌড়াই, কিন্তু বেসিক কিছু বিষয় থাকলে তাহলে আপনি বুঝতে পারবেন যে আমি এটি, এই বাক্যটা কিভাবে বানাবো, এই কথাটা কিভাবে বলবো, বা একজন যদি আপনাকে বলে আপনি ধরে ফেলতে পারবেন যে এটা কোন স্ট্রাকচারে কথাটা বলতেছে। সেই জন্য প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা পার্ট হচ্ছে আমরা বারবার রিপিট করতেছি। একটা ক্লাস, যেই ক্লাসে আমরা ফিজিক্যালি একটা ক্লাস দিয়ে শেষ করে দিই, এখানে সেই ক্লাস এমন হচ্ছে 3বার করে নিচ্ছি আমি। হ্যাঁ, যেহেতু অনলাইন, অনেকেই মনে করে অনলাইনে পড়াশোনা করা কঠিন, সেই জন্য ফিজিক্যালি যেই লেসনটা একটা ক্লাসে শেষ করে দিই সেটা এখানে 3টা করে হয়ে যাচ্ছে বা 2টা করে হচ্ছে। সেই জন্য আপনারা প্রত্যেকটা লেসন কোনো কিছু না বুঝে পরের ক্লাসে আমরা যেন না আগায়। তাহলে আমরা বি ভার্ব সম্পর্কে সবাই কি বুঝতে পারছি যে বি ভার্ব গুলো কিভাবে ব্যবহার হয়, তাই না? বি ভার্ব নিয়ে কি কনফিউশন আছে কারোর? হাতেম, তারপর জামাল। জি না স্যার। আচ্ছা, হ্যাঁ, এখন হচ্ছে নিজের প্র্যাকটিসের ব্যাপার। নিজে আরো বেশি প্র্যাকটিস করবে এগুলো। আজকে গত ক্লাসে আমরা পড়ছিলাম টেন্স উইথ অ্যাকশন ভার্ব। গতদিন বলতেছিলাম যে বি ভার্ব এবং অ্যাকশন ভার্বের মধ্যে মূলত পার্থক্য কি। পার্থক্য হচ্ছে বি ভার্ব হচ্ছে, দেখেন আমি যখন বলি আমি ঢাকায় যাব, খেয়াল করেন এই যাওয়াটা একটা কাজ। অথবা আমি বললাম আমার মা রান্না করে বা করছে, যেটাই বলি না কেন, দেখেন আমার মা হচ্ছে এখানে সাবজেক্ট, সে একটা কাজ করছে, কি কাজ করছে? রান্না করা। তাহলে আপনার অ্যাকশন ভার্ব আমি কোনটাকে বলতেছি, অর্থাৎ সাবজেক্ট যদি কোনো কাজের মধ্যে থাকে, সাবজেক্ট যদি কোনো ক্রিয়া বুঝায়, অর্থাৎ সাবজেক্ট যেই জিনিসটা করতেছে একটা সেন্স বুঝায়, তাহলে সেটা অ্যাকশন ভার্ব। কিন্তু একইভাবে খেয়াল করেন, আমি বললাম আমার মা বাড়িতে আছে, মাই মাদার ইজ অ্যাট হোম। দেখেন এখানে আমার মা কোনো কাজে নেই, অর্থাৎ সেই জন্য আমি বি ভার্ব বসাচ্ছি, কোনো অ্যাকশন ভার্ব বসাইনি। যেমন আমরা বললাম যে উই লার্ন ইংলিশ, আমরা ইংরেজি শিখি। আমাদের ইংরেজি শেখাটা একটা ক্রিয়া, একটা কাজ, অর্থাৎ আমরা যে সাবজেক্ট কোনো একটা কিছু করি, হ্যাঁ, এখানে সেই সেন্সটা বোঝাচ্ছে উই লার্ন ইংলিশ। কিন্তু আমরা যদি বলি যে উই আর অ্যাট অফিস, আমরা অফিসে আছি, দেখেন এখানে আমরা কোনো কাজে নেই, অর্থাৎ সাবজেক্ট যেটা হয়ে গেছে সেইটা কোনো ক্রিয়া করছে না। মূলত অ্যাকশন ভার্ব এবং বি ভার্বের এই হচ্ছে পার্থক্য। আমরা ক্লিয়ার হতে পারছি কিনা জানতে যাবো। হাতেম বুঝতে পারতো যে অ্যাকশন ভার্ব জিনিসটা কি? যেমন আমি বললাম যে হাতেম কি করে, হাতেম ভাত খায়, অথবা হাতেম কলেজে যায়। এই যে কলেজে যাওয়া, হাতেম গো টু কলেজ, এই যে হাতেমের পরে, সরি, হাতেম গোজ টু কলেজ, এই যে হাতেমের পরে যে গোজটা বসালাম, তাহলে এই গো যেটা মূল ভার্ব, এইটা হচ্ছে একটা ক্রিয়া। বললাম যে হাতেম ইটস রাইস, হাতেম ভাত খায়, এই যে খাওয়াটা একটা ক্রিয়া। কিন্তু একই কথা আবার বলতেছি, যদি বলি বিভাগ দিয়ে বলি, যে বললাম যে হাতেম ইজ ইন দা রুম, হাতেম রুমে আছে, খেয়াল করি এখানে হাতেম কোনো কাজে নেই, সেই জন্য আমরা বিভাগ নিয়ে আছি। মূলত বিভাগ এবং অ্যাকশন ভার্বের এই জায়গাটা হচ্ছে পার্থক্য। আমরা গতদিন দেখতেছিলাম যে একইভাবে আমরা যে কথা বলতেছিলাম যে একটা কথাকে 3টার সময় বলতে পারি, একটা বাক্যকে আমরা 8টা ভাবে রূপান্তর, যেটা বি ভার্ব দিয়ে করছি, আমরা অ্যাকশন ভার্ব দিয়ে সেই একই কাজটা করব। একই কাজ করার আগে আমরা একটু বইতে দেখে আসি মূলত অ্যাকশন ভার্ব নিয়ে আমাদের বইয়ে কি বলা আছে। আপনাদের কাছে এই বইটা দেওয়া আছে, এই বইটা ধরে ধরে লেসন গুলো পড়বেন, ভিডিও দেখবেন, তাহলে দেখবেন যে ইজি হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন না? আপনার সামনে যদি কোনো লেসন না থাকে, অর্থাৎ কি পড়তেছেন, হ্যাঁ, এই না থাকলে দেখা যাচ্ছে মনে হবে যে এমনিতে যেহেতু সরাসরি ক্লাস না, খাতা কলম সামনে থাকে না অনেক সময়, হ্যাঁ, সেই জন্য বই ফলো করা, হ্যাঁ, ভিডিওগুলো রিপিট করা, এই কাজগুলো হচ্ছে আমরা করব। আচ্ছা, আমরা যাবো হচ্ছে টেন্স উইথ অ্যাকশন ভার্ব। আমি দেখিনি কত নাম্বার পেজে আছে।
61 নম্বর পেজ। আচ্ছা, তাহলে যে কথা বলছিলাম, সবাই কি ক্লিয়ার হতে পারছে যে অ্যাকশন ভার্ব এবং বি ভার্বের মধ্যে পার্থক্য? মোটামুটি ইনশাআল্লাহ ক্লিয়ার হতে পারছে। আজকে জি স্যার। আমরা দেখব হচ্ছে টেন্স উইথ অ্যাকশন ভার্ব। খেয়াল করি, অ্যাকশন ভার্ব এখানে যেটা লেখা হয়েছে যে হচ্ছে ওই যে একই কথা, যে একটা কথাকে তিনটা সময় বলি আমরা। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের আরেক নাম প্রেজেন্ট সিম্পল বলা হয়, পাস্ট ইনডিফিনিট টেন্সের আরেক নাম পাস্ট সিম্পল বলা হয়, ফিউচার ইনডিফিনিট টেন্সের আরেক নাম ফিউচার সিম্পল বলে। সিম্পল কেন বলে বুঝাই, মানে হচ্ছে বর্তমান সাধারণ কথাবার্তা, ঠিক আছে? যেমন আমরা ইংরেজি শিখি, আমি স্কুলে যাই, আমার মা রান্না করে, আমার বাবা ঘুমায়, তারপর হচ্ছে আমার ভাই টিভি দেখে, ঠিক আছে, আমার বোন পড়াশোনা করে। দেখেন যে কথাগুলো বলতে একেবারে সাধারণ কথাবার্তা, সেই জন্য এর নাম হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্স, অথবা একে আর একটা নামে চিনি আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তারপরে পাস্ট সিম্পল টেন্স, একে পাস্ট ইনডিফিনিট টেন্স, অতীতকালে সাধারণ কথাবার্তা। আমি কলেজে গিয়েছিলাম, তারা আমাদের বাড়িতে এসেছিল, আমার মা রান্না করেছিল, অতীতের কথা, অতীতের সিম্পল সাধারণ কথাবার্তা। ঠিক একেবারে ফিউচার সিম্পল, ভবিষ্যতের সাধারণ কথাবার্তা যেটা হয়, যেমন আমি কলেজে যাব, তারা ইংরেজি শিখবে, আমার বাবা ঢাকায় যাবে, এই যে ভবিষ্যতের কথাবার্তা, সাধারণ কথাবার্তা, সেই জন্য এরকে প্রেজেন্ট সিম্পল, পাস্ট সিম্পল এবং ফিউচার সিম্পল বলছি আমরা। ঠিক একইভাবে একটা কথাকে তিনটা সময় বলতে পারি, বর্তমান, অতীত এবং ভবিষ্যৎ, সেই জন্য প্রত্যেকটা জিনিস দেখেন তিন ভাগে বিভক্ত হয়ে গেছে। আচ্ছা, আমরা জানি যে কোনো বাক্য, সাধারণ বাক্য শুরু হতে হলে সাবজেক্ট দরকার হয়। এখানে আপনাদের বইয়ের 63 নম্বর পেজে কিছু সাবজেক্ট লেখা আছে, যেগুলো সাধারণত সাবজেক্ট। আমরা বলছিলাম এর বাইরেও সাবজেক্ট হয়। আপনাদের একটা কথা দিয়ে চিনতে বলছিলাম যে হচ্ছে আমরা চোখ দিয়ে যা কিছু দেখি, হৃদয় দিয়ে যা কিছু অনুধাবন করি, সব জিনিসই সাবজেক্ট হয়। এই এখন বিভার্বের ক্ষেত্রে দেখেন, বিভার্বের ক্ষেত্রে সেন্টেন্স প্যাটার্ন একরকম ছিল, এখন অ্যাকশন ভার্বে এসে সেন্টেন্স প্যাটার্ন একটু ভিন্ন হচ্ছে, তাই না? খুবই স্বাভাবিক। তাহলে এর গঠনটাকে আমরা এখানে কিছু বাক্য দেখবো, পরে আমরা লেসনে, পরে আমরা শীটে লিখে লিখে দেখবো। এখানে কিছু বাক্য লেখা আছে, দেখেন প্রেজেন্ট সিম্পল টেন্স, যেমন হচ্ছে আই ডু দ্য ওয়ার্ক। খেয়াল করি, আই ডু দ্য ওয়ার্ক। আচ্ছা, আমি আগে ই করি, একটু লিখে বুঝাই তাহলে। খেয়াল করি, আমরা আছি প্রেজেন্ট সিম্পল টেন্স, অথবা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমি যদি বলি আই ডু দ্য ওয়ার্ক, আই ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করি। আচ্ছা, এখন কেউ বলেন তো আমরা ইংরেজি শিখি, আর ইংলিশ কি হবে? উই লার্ন ইংলিশ। ইংলিশ, তাই না? আমরা ইংরেজি শিখি। আচ্ছা, লেখা মনে হয় ছোট হয়ে যাচ্ছে, না দেখতে সমস্যা হচ্ছে না আপনাদের? একটু বড় করে নিয়ে। স্ক্রিন নাই তো স্যার। হ্যাঁ, না। স্ক্রিন কি দেখা যায়? জি স্যার, দেখা যায়। আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, আমরা দেখি যে কিছু বাক্য লেখি, যে আমি বললাম আই ডু দ্য ওয়ার্ক, আমি কাজটা করি, উই লার্ন ইংলিশ, আমরা ইংরেজি শিখি। এখন আবার বলি হচ্ছে তারা ফুটবল খেলে, তারা ফুটবল খেলে, ইংলিশ কি হবে? দে ফুটবল, দে প্লে দে ফুটবল। যে প্লে দে প্লে ফুটবল নাকি দে আর প্লে ফুটবল, কোনটা হয় বলেন তো? অনেকে আর বলে, তাই না? দে প্লে ফুটবল। দে প্লে ফুটবল। আচ্ছা, খেয়াল করি তিনটা বাক্য লিখছি, হ্যাঁ, এটা যদি বুঝি তাহলে আমরা বুঝে যাব। এখানে দেখেন, আইটা সাবজেক্ট, উইটা সাবজেক্ট, যেটা সাবজেক্ট, যেটা আমরা আগেই জানি, একটা সাধারণ বাক্য শুরু হতে হলে সাবজেক্ট প্রথম দিয়ে শুরু হয়। তারপরে এটা যখন আমরা ইন্টারগেটিভ করি, মানে প্রশ্ন করি, তখন ভার্বটা আগে চলে আসে, চেঞ্জ হয়। আচ্ছা, তারপর হচ্ছে আমরা দেখি এই যে আই ডু দ্য ওয়ার্ক, আমি কাজটা করি, এখানে মূল ভার্ব হচ্ছে ডু। আমরা জানি, আগেই বলেছিলাম যে প্রত্যেকটা ভার্বের কয়টা রূপ হয়, মনে আছে আপনাদের? মনে আছে সবার? প্রত্যেকটা ভার্বের কয়টা রূপ হয় কে বলবে? তিনটা। মনে আছে? তিনটা। তিনটা। কি কি? প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। না না না, না, সরি স্যার, সরি ওই সরি স্যার, ভুলে গেছি। ওই প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপেল ফর্ম। ভেরি গুড। এমনিতে গ্রামারে লেখা থাকে যে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপেল ফর্ম। আমরা যদি ওইভাবে মনে না রাখতে পারি, তাহলে আরেকভাবে মনে রাখবো হচ্ছে V1, V2, V3। মানে হচ্ছে এই যে অ্যাকশন ভার্বগুলোর এর তিনটা রূপ হয়। কয়টা রূপ হয়?
তিনটা রূপ হয়। আমরা বইয়ে কিছু ভার্ব এরকম পড়া দেবো আপনাদের, আমাদের বই আছে। তাহলে V1 V2 V3 এটা কি মনে থাকবে সবার? আচ্ছা খেয়াল করি তাহলে এই প্রেজেন্ট সিম্পল টেন্সে মনে রাখবেন যে প্রেজেন্ট সিম্পল টেন্সে সাবজেক্টের পর ভার্বের কোন ফর্ম বসে জালাল? জালাল কি শোনা যাচ্ছে? B1 from. হ্যাঁ ভেরি গুড। অর্থাৎ প্রেজেন্ট সিম্পল এর পরে কি আছে V1 বসে, তাই না? ভার্বের প্রেজেন্ট Present ফর্ম from. বসে। ভার্বের প্রেজেন্ট ফর্ম বলে একে অনেক নামে ডাকে। হ্যাঁ, একে ভার্বের প্রেজেন্ট ফর্ম বলা হয়, একে ভার্বের বেস ফর্ম বলে, ভার্বের মূল ফর্ম বলে। অরিজিন যেটা মূল যে ভার্বটা সেটা বসে। ঠিক আছে, কিভাবে আই টু দ্য ওয়ার্ক আমি কাজটা করি। উই লার্ন ইংলিশ আমরা ইংরেজি শিখেছিলাম। দে প্লে ফুটবল তারা ফুটবল খেলে। খেয়াল করেন এইটা মূলত প্রেজেন্ট সিম্পল টেন্সের বাক্যের গঠন। এটা যদি গঠন লিখি আমরা, হ্যাঁ গঠন বলতে পারবো, সবাই পারবো। এখন এই আমরা বাক্যর দিকে তাকাবো যে এখানে কি কি আছে খেয়াল করি। তাহলে প্রত্যেকটি বাক্য শুরু হয়েছে কি দিয়ে? তাই না, একটা সাবজেক্ট Subject. দিয়ে। Subject. ভেরি সাবজেক্ট গুড। সাবজেক্ট প্লাস Subject. B1 plus extension. ভার্ব ভেরি গুড। তাহলে সাবজেক্ট সাবজেক্ট এরপরে সাবজেক্টের পর কি বলছে? ভার্বের প্রেজেন্ট ফর্ম। ভার্বের B প্রেজেন্ট ফর্ম B1 বা verb present. হ্যাঁ ভার্বের প্রেজেন্ট ফর্ম। তারপরে যেই অংশটুকু এটাকে নানান নামে ডাকা হয়, অনেক সময় অবজেক্ট বলা হয়, অনেক সময় এটাকে এক্সটেনশন বলে। এক্সটেনশন কঠিন শোনা যায়, এক্সটেনশনের বাংলা বললে বুঝে ফেলবেন আমরা। এক্সটেনশন মানে অতিরিক্ত জিনিস, মানে একটা বাক্যের অবশিষ্ট জিনিস। হ্যাঁ, তাহলে একটা বাক্য বাক্যের মূলত সাবজেক্ট এবং ভার্ব থাকে এবং তারপরে যেটাকে বসে সেটা হচ্ছে অতিরিক্ত জিনিস। তাহলে এইটা হচ্ছে একটা গঠন, তাই না? আমরা এক্সটেনশন বলতে পারি, এক্সটেনশন। হ্যাঁ, তাহলে এইটা হচ্ছে গঠন। তাহলে প্রেজেন্ট সিম্পল টেন্সের বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন কি মনে থাকবে সবার? Yes, sir. আচ্ছা, তাহলে আই ডু দা ওয়ার্ক আমি কাজটা করি। উই লার্ন ইংলিশ আমরা ইংরেজি শিখি। দে প্লে ফুটবল তারা ফুটবল খেলে। তাহলে এই ধরনের অসংখ্য কথা আমরা দৈনন্দিন পড়ি। আপনারা নিজেরা যদি একটা বলেন তো এখন প্রেজেন্ট সিম্পল টেন্সের, যেমন বলেন যে ইউ, আমি বললাম যে তুমি আমাকে ডিস্টার্ব করো, তাহলে কি হবে? ইউ ডিস্টার্ব ইউ, তাই না? Disturbs me. ডিস্টার্ব খেয়াল করি। তাহলে তুমি আমাকে ডিস্টার্ব করো, ইউ ডিস্টার্ব মি। তাহলে এখন যদি বলি তুমি আমাকে সাহায্য করো, এটা ইংলিশ পারা যাবে? তুমি আমাকে সাহায্য করো, You help তাহলে কি me. হবে? ইউ হেল্প মি, তাই না? তুমি আমাকে সাহায্য করো। তাহলে যদি বলি তারা আমাদের বাড়িতে আসে, তারা আমাদের বাড়িতে আসে, তাহলে কি হবে? তারা মানে হচ্ছে দে, আসার ইংলিশ হচ্ছে কাম, তাই না? দে কাম। They come our home. হ্যাঁ ভেরি গুড। দে কাম এট আওয়ার হোম, তাই না? তারা আমাদের বাড়িতে আসে। ঠিক আছে, খেয়াল করি তাহলে এইটা হচ্ছে গঠন। ঠিক আছে, এই ধরনের অসংখ্য কথা বলি। এখন এই প্রেজেন্ট সিম্পল টেন্সের কিছু কাজ আছে। হ্যাঁ, এখানে খেয়াল করি আমরা তো তাহলে বুঝে গেছি যে প্রেজেন্ট সিম্পল টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস V1 হয়। এখন এই V1 এর সাথে প্রেজেন্ট সিম্পল টেন্সে কখনো কখনো এস বাই এস যোগ হয়। কখনো কখনো কি হয়? এস বাই এস যোগ হয়। এটাকে বুঝতে পারছি যে এই V1 এর সাথে কখনো কখনো কি হয়? এস বাই এস যোগ হয়ে যায়। এস বাই এস কেন যোগ হয় জামাল বলি তো? গতদিন এটা পড়াচ্ছিলাম। হ্যাঁ, যে V1 এর সাথে কখন এস বাই এস যোগ হয়? জামাল শুনতে পাচ্ছ? জি স্যার।
মানে V1 এর সাথে কখন S বাই S যোগ হয়? সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে। ভেরি গুড। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে এই যে প্রেজেন্ট সিম্পল টেন্সে তার ভার্বের সাথে এস অথবা ইয়েস যোগ হয়। অথবা আমি বলছিলাম এটা তো গ্রামারের কথা, অনেক সময় আমরা বুঝি না যে আসলে সাবজেক্ট কোনটা থার্ড পারসন সিঙ্গুলার কোন, বোঝা যায় না। আর একভাবে মনে রাখতে বলছিলাম, সাবজেক্ট যদি একটাকে বোঝায়, কয়টাকে বোঝায় জামাল? একটাকে সাবজেক্ট বোঝায়। যদি একটাকে বোঝায় তাহলে একজনকে বোঝায়। হ্যাঁ, অর্থাৎ একজন, সেটা একটা মানুষ হতে পারে, একটা বস্তু হতে পারে, একটা জিনিস হতে পারে। সাবজেক্ট যখনই একটা জিনিসকে নির্দেশ করবে, সে যেটাই হোক, হ্যাঁ, তাহলে তার ভার্বের সাথে এস অথবা ইয়েস, এই যে ডু থেকে ডাজ হয়ে গেল। খেয়াল করি, আই ডু দা ওয়ার্ক, আমি কাজটা করি। এখন বলতেছি হি ডাজ দা ওয়ার্ক, সে কাজটা করে। তাহলে আমরা বলতেছি ডাজ, এই যে ডু থেকে ডাজ ইয়েস যোগ হয়ে গেছে, তাই না? কখন এস যোগ হয় মনে রাখবো যে 99 ভাগ ভার্বের ক্ষেত্রে এসই যোগ হয়। কিছু আছে যেগুলো ব্যতিক্রম ইএস যোগ হয়, আমি দেখায় দেবো কোনগুলোর সাথে ইএস যোগ হয়। আচ্ছা, এই ভার্বের সাথে এস অথবা ইএস আমি কখন যোগ করব? যখন দেখবো যে সাবজেক্ট একজনকে বা একটা জিনিসকে নির্দেশ করছে, তাই না, বা একটা বস্তুকে নির্দেশ করছে, তখনই আমি ভার্বের সাথে এস অথবা ইএস যোগ করব। তবে দুইটা জিনিস ছাড়া। কোন কোন দুইটা জিনিস ছাড়া কে বলতে পারবে? আই এবং স্যার। আই এবং ইউ ছাড়া। ভেরি গুড, আই এবং ইউ ছাড়া। দেখো এখানে আই এর সাথে জামাল ডু বসাইছি, আই তো একজন, আবার হিউ একজন, তাহলে আমি ওখানে কেন ডু বসালাম? সেই জন্য তো এইটা মনে রাখতে হবে, এক শুধু আই এবং ইউ ছাড়া, আই এবং ইউ এর সাথে প্রেজেন্ট সিম্পল টেন্সে সবসময় ওই মূল ভার্বটাই বসবে, কখনোই এস বাই এস যোগ করা যায় না। মনে থাকবে এটা। আই এবং ইউ বাদে সাবজেক্ট যদি একটা জিনিসকে নির্দেশ করে তাহলে তাহলে অবশ্যই তার ভার্বের সাথে এস অথবা ইএস যোগ করতে হবে। যেমন হি ডাজ দা ওয়ার্ক, সে কাজটা করে। এইবার যদি বলি যে হচ্ছে রহিম ইংরেজি শেখে, তাহলে কি হবে? রহিম ইংরেজি শেখে, পারা যাবে এটা? লার্নস ইংলিশ। ভেরি গুড, লার্নের সাথে একটা এস যোগ হয়ে যাবে, লার্নস ইংলিশ। রহিম ইংরেজি শেখে। আচ্ছা, পরের বাক্য, তারা ফুটবল খেলে, এইটাকে যদি বলি যে হচ্ছে নেইমার ফুটবল খেলে, তাই না? নেইমার ফুটবল খেলে, তাহলে কি হবে? নেইমার প্লেস ফুটবল। ভেরি গুড, নেইমার প্লেস ফুটবল। কেন নেইমারের সাথে প্লেস দিলাম কেন? নেইমার কতজন? একজন। একজন। এখন আসি ইউ, তাই না? ইউ বলছিলাম যে ইউ এর সাথে কি হয়, ভার্বের মূল। দেখ, ইউ একজনকে বোঝালেও মূল হয়, ঠিক আছে, অনেকজন বোঝালেও ভার্বের সাথে এস বাই এস যোগ করা যায় না। এখন আমি যদি বলি যে হচ্ছে সে আমাকে ডিস্টার্ব করে, সে আমাকে ডিস্টার্ব করে, তাহলে কি হবে? হি ডিস্টার্বস হি মি। ডিস্টার্বস মি, একটা এস যোগ করে দিচ্ছি, তাই না? সে আমাকে ডিস্টার্ব করে, ঠিক আছে। তাহলে এখন যদি বলি যে হচ্ছে আমার মা আমাকে হেল্প করে, আমার মা আমার কাজে হেল্প করে, আমরা অনেক সময় বলি না বা আমার মায়েরা করে, তাই না? মাই মাদার তাহলে হেল্পস মি। মাই মাদার হেল্পস মি, তাই না, একটা এস হয়ে যাবে, হেল্পস মি। যে আমার মা আমাকে সাহায্য করে। এই যে আমার মা কতজন? একজন। তাই প্রেজেন্ট সিম্পল টেন্সে আর একটা জিনিস মনে রাখি, কোন কোন টেন্সে এরকম ভার্বের সাথে এস বাই এস যোগ হয়? শুধুমাত্র প্রেজেন্ট সিম্পল টেন্স ছাড়া, প্রেজেন্ট সিম্পল। প্রেজেন্ট ইনডিফিনিট ছাড়া পৃথিবীতে আর কোন টেন্সের সাথে এভাবে মূল ভার্বের সাথে এস বাই এস যোগ করা যায় না, এটা মনে রাখলে হবে। এটা কি মনে থাকবে? এই যে আমরা যেই টেন্সটা মাত্র আলোচনা করতেছি, প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট সিম্পল টেন্স বা প্রেজেন্ট সেন্সও বলতে পারি, এই টেন্সটা যে আলোচনা করতেছি, এই টেন্স ছাড়া পৃথিবীতে আর কোনো ভার্বের সাথে এভাবে এস বাই এস যোগ করা যায় না, ঠিক আছে। আচ্ছা, এখন বলতেছি যে লাভলি আমাদের বাড়িতে আসে, তাহলে লাভলি কামস টু আওয়ার। ভেরি গুড, লাভলি কামস টু আওয়ার হোম। তাহলে কেন এর যোগ হয়ে গেল? কারণ লাভলি একজনকে নির্দেশ করতেছে, তাই না? এটাকে ক্লিয়ার? ঠিক একইভাবে আমি বললাম, আমরা যেহেতু সবগুলোই খেয়াল করি, এখানে সবগুলোই সাবজেক্ট লিখছি ব্যক্তিবাচক, মানে মানুষ, হি মানে মানুষ, রহিম মানে মানুষ। আচ্ছা, মানুষ ছাড়া কিছু উদাহরণ দিই। হ্যাঁ, হয়তো আমরা অনেক সময় ভুল বুঝতে পারি যে, হ্যাঁ, আপনারা বলতে পারেন যে স্যার
মানুষ হয়তো বুঝলাম যে একজন বুঝাইলে প্রেজেন্ট সিম্পল টেন্সে আই এবং ইউ ছাড়া ভার্বের সাথে এস বা এস যোগ হয়। এখন মানুষ বাদে দুই একটা উদাহরণ দিয়ে দেখি, দিতে পারবো কি আমরা? যেমন আমি একটা কলম কিনেছি, এখন বললাম যে কলমটা ভালো লেখে, কলমটা ভালো লেখে, এর ইংলিশ কি হবে? তাহলে কলমটির ইংলিশ হচ্ছে দা পেন। কলমটা লেখার ইংলিশ কি? লেখার ইংলিশ হচ্ছে রাইট। আচ্ছা এবার বলি তো, রাইট হবে না রাইটস হবে? রাইটস হবে। ভেরি গুড, একটা এস হবে। মনে রাখবো কোনো ভার্বের শেষে ই থাকলে এসই যোগ হয়। হ্যাঁ, তাহলে দা পেন রাইটস ভালো মানে হচ্ছে ওয়েল। হ্যাঁ, দা পেন রাইটস ওয়েল, কলমটা ভালো লেখে। এইবার আমি বললাম ফ্যানটি ঘোরে, একটা ফ্যানকে নির্দেশ করে বললাম ফ্যানটি ঘোরে, পারা যাবে এটা? মুভ মানে ঘোরা, তাহলে দা ফ্যান। The fans move. ভেরি গুড, The fan moves. The fans move. দা ফ্যান মুভস। এখন এই ফ্যানের সাথে যদি একটা এস লাগা দিই, খেয়াল করেন, ফ্যান গুলো ঘোরে, অনেকগুলো ফ্যান। আমি বললাম যে ফ্যান গুলো ঘোরে, তাহলে কি হবে? দা ফ্যানস। এবার কি চেঞ্জ হবে বলেন তো? দা ফ্যান মুভ The হবে fans move. তখন এস উঠে Move যাবে। হবে। কেন ওই এস? এস উঠে কেন যাবে। এস হয়ে যাবে? অনেকগুলো ফ্যান হয়ে গেছে, ঠিক আছে? অনেকগুলো fan। হ্যাঁ, এইটা হচ্ছে ঠিক একইভাবে আমরা কোনো জন্তুর নাম বলি, যে বললাম যে ঘোড়াটা দৌড়ায় বা হচ্ছে কুকুরটা ডাকে, তাই না? তা ঘোড়াটা দৌড়ায়, দা হর্স, ঘোড়াটি, হ্যাঁ ঘোড়াটা। এখন দৌড়ানোর ইংলিশ কি? Runs. রানস। Run. এখন রানের সাথে খেয়াল করি, রানের সাথে একটা এস দিয়ে দিছে, রানস, ঘোড়াটা দৌড়ায়। এখন যদি বলি যে ঘোড়াটা দ্রুত দৌড়ায়, হ্যাঁ অনেক সময় হয় না যে দ্রুত দৌড়ায়, ফাস্ট, দা হর্স রানস ফাস্ট, ঘোড়াটা দ্রুত দৌড়ায়, তাই না? অনেক জোরে দৌড়ায়, ঠিক আছে? তাহলে এই মোটামুটি আমরা মনে হয় বুঝে ফেলছি যে প্রেজেন্ট সিম্পল টেন্সে আমরা জানি যে সাবজেক্ট প্লাস ভি1 বসে, এবং এই ভি1 এর সাথে কি হয়? কখনো কখনো এস বাই এস যোগ হয়। কখন এস যোগ করতে হয় এটা তো আমরা ক্লিয়ার হলাম, তাই না? যে সাবজেক্ট যদি একটা জিনিসকে নির্দেশ করে, সেটা একটা মানুষ হতে পারে, একটা বস্তু হতে পারে, একটা জন্তু হতে পারে, একটা জায়গা হতে পারে, ঠিক আছে? তাহলে তার ভার্বের সাথে এস অথবা ইএস যোগ হয়। আমি জানতে চাবো যে এতক্ষণ পর্যন্ত তা বললাম, এতটুকু কার কাছে ক্লিয়ার না? ক্লিয়ার না থাকলে কোশ্চেন করবো, হ্যাঁ কোনো জন আবার রিপিট করবো। হাতে বুঝতে পারতেছ? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা ভেরি গুড। তাহলে এইটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্সের গঠন, যে সাবজেক্ট প্লাস ভি1 প্লাস অবজেক্ট বা এক্সটেনশন। সাবজেক্ট যদি একটা জিনিসকে নির্দেশ করে আই এবং ইউ ছাড়া, তাহলে তার ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়। আচ্ছা আমরা একটু লিখে নেব বা বুঝে নেব। এস বা ইএস আমরা জানি, বললাম যে 99 ভাগ ক্ষেত্রে কি হয়? এস যোগ হয়। কিছু কিছু ব্যতিক্রম ইএস যোগ হয়। আমরা এই কেন হয় খেয়াল করি। কোথাও আমি বুঝবো কি কিভাবে? যদি কোনো ওয়ার্ডের শেষে, যদি কোনো ভার্বের সাথে কি থাকে? সিএইচ থাকে। কি থাকে? সিএইচ থাকে। যদি কোনো ভার্বের শেষে এসএইচ থাকে, যদি কোনো ভার্বের শেষে ডাবল এস থাকে, হ্যাঁ, যদি কোনো ভার্বের শেষে এক্স থাকে, তাহলে ইএস হয়। কি হয়? ইএস হয়, মনে থাকবে? আরো দু একটা থাকতে পারে। তাহলে সিএইচ এসএইচ ডাবল এস এক্স থাকলে ইএস হয়। অথবা শেষে যদি ভাওয়েল থাকে, ওই যে আমরা গো থেকে গোস বলি, হি গোস, এটার নিয়ম হচ্ছে কি খেয়াল করি, এটা দেখাচ্ছি আমি, আগে এটা বুঝে নিই। তাহলে সিএইচ থাকলে এসএইচ থাকলে ডাবল এস থাকলে এক্স থাকলে ইএস হয়। দুই একটা উদাহরণ দিই। যেমন হচ্ছে ওয়াচ মানে দেখা, তাই না? যেমন আমি বললাম যে আমার বোন টিভি দেখে, এর ইংলিশ কি হবে? কে বলতে পারবে? মাই He সিস্টার। watches movie. হ্যাঁ ভেরি গুড। মাই সিস্টার, মাই সিস্টার ওয়াচেস, ওয়াচ বানান কি? ডব্লিউটিসিএইচ, দেখেন শেষে সিএইচ আছে, তাহলে সিএইচ থাকলে এরকম ইএস যোগ হয়ে যাবে, ওয়াচেস। ঠিক একইভাবে এসএইচ, যেমন হচ্ছে ওয়াশ মানে পরিষ্কার করা, তাই না? ওয়াশ বানান কি? ডব্লিউএএসএইচ, শেষে এসএইচ ভাব পেশে যায়, তাহলে ইএস যোগ হবে। আমি বললাম সে পরিষ্কার করে, তাহলে হি ওয়াশেস দ্য ডিশ, সে ডিশটা পরিষ্কার করে। অথবা হি ওয়াশেস দ্য প্লেস,
সে জায়গাটা পরিষ্কার করে। আচ্ছা পরেরটা দেখি ডাবল এস। ডাবল এস থাকলে ইয়েস যোগ হয়, যেমন হচ্ছে আমরা অনেক সময় বলি যে অ্যাক্সেস দেওয়া, তাই না? পুরো অ্যাক্সেস মানে কি অনুমতি দেওয়া বা প্রবেশ অধিকার দেওয়া, অ্যাক্সেস। ঠিক আছে, আমি বললাম যে হি অ্যাক্সেসেস, সে প্রবেশ করে। হি অ্যাক্সেসেস ইন দা রুম, সে রুমে প্রবেশ করে। তাহলে অ্যাক্সেস করা, কোনো কিছুর ভিতর ঢুকে যাওয়া। ঠিক আছে, আচ্ছা পরে দেখেন এক্স। হ্যাঁ, অনেক ভার্ব আছে শেষে এক্স থাকে, তাহলে এক্স থাকলে এরকম কি হয়, ইয়েস যোগ হয়। এটা কি ক্লিয়ার হতে পারছে সবাই? ইয়েস কোথায় যোগ হয়? আচ্ছা আমরা আরেকটা দেখছিলাম গো থেকে গোজ হয়ে যায়, এটা তো এক্স বা ইয়েস এই যে আমরা উপরে যেগুলো নাই লেখছি সেগুলোর মধ্যে নাই, তাই না? গোজ থেকে গোজ ইয়েস যোগ হয়। আবার ডু থেকে ডাজ বলি, ডু হচ্ছে মূল ভার্ব কিন্তু এর সাথে কি হয়ে যায়, ডু থেকে ডাজ হয়। তাহলে এইটা একটু মনে রাখি, এটা একটা আলাদা নিয়ম। শেষে যদি কি থাকে, এরকম ভাওয়েল থাকে, ভাওয়েলের সরি সরি ভাওয়েল থাকে, ওটা ভাওয়েল, ভাওয়েল পাঁচটা আমাদের মনে আছে, পাঁচটি কিন্তু ভাওয়েল। হ্যাঁ, না থাকলে আমরা আবার একটু লিখে নিই। এ A E I O U. I O U. ভেরি গুড, এ ই আই ও ইউ, এই পাঁচটা ভাওয়েল। হ্যাঁ, এই যে ভাওয়েল, যদি এরকম একটা কনসোনেন্ট, ভাওয়েলের আগে যদি একটা কনসোনেন্ট থাকে, খেয়াল করেন এখানে ভাওয়েলের আগে জি আছে, গো, তাই না? তাহলে জি আছে সেই জন্য ইয়েস হয়ে গেছে। এটা নিয়ম যে একটি ভাওয়েল থাকলে ভাওয়েলের আগে যদি একটা কনসোনেন্ট থাকে তাহলে সেটা ইয়েস যোগ হয়। যেমন ডু থেকে ডাজ, ঠিক আছে? যেমন হি ডাজ দ্য ওয়ার্ক, সে কাজটা করে। আই ডু দ্য ওয়ার্ক, আমি কাজটা করি। হি ডাজ দ্য ওয়ার্ক। মাই মাদার ডাজ দ্য ওয়ার্ক, মাই ফাদার ডাজ দ্য ওয়ার্ক। ঠিক আছে, ইয়েস যোগ করে ফেলবো, তাহলে এটা নিয়ম। আচ্ছা এইবার আরেকটা ব্যতিক্রম নিয়ম দেখবো, শেষে যদি ওয়াই থাকে তাহলে ওয়াইটা আই হয়ে যে ইয়ে যোগ হয়। দুই একটা ভার্ব কি বলতে পারবো? যেমন ক্রাই, তারপরে একটা আছে ট্রাই, মানে চেষ্টা করা। ক্রাই মানে কান্না করা, তাই না? খেয়াল করি, এখন ক্রাই মানে কান্না করা। যদি বলি যে বাচ্চাটা কান্না করে, দা বেবি, এর ইংলিশ কি হবে, পারবো এটা? দা বেবি ক্রাইস। খেয়াল করি, এটা দেখেন কি ঘটলো এখানে। স্যার চলে গেছে ওয়াই, স্যার, মেসেজ চলে গেছে স্ক্রিন। স্ক্রিন দেখা যাচ্ছে না? না স্যার, দেখা যাচ্ছে তো স্যার, স্যার দেখা আসছে যাচ্ছে আমার, স্যার। এখন আসছে। হ্যাঁ নেটের সমস্যা হতে পারে মাঝে মাঝে। আমার নেটটা একটু বাজে হয়েছে, আমি এই সপ্তাহটা গেলে কেটে দেবো, এটা ভালো নেট নেবো। নেটের কারণে আমারও কিছু ঝামেলা হচ্ছে। আচ্ছা দেখি, দেখো এই ভার্ব গুলো কিভাবে হলো। ক্রাই থেকে ক্রাইস, শেষে যদি ওয়াই থাকে এটা কিভাবে হয় মনে রাখবা। শেষে যদি ওয়াই থাকে, ওয়াই এর আগে যদি এরকম একটা কনসোনেন্ট থাকে I তাহলে S. ওয়াইটা আই, আই হয়ে যায়, আই এস যোগ হয়ে যায়। হ্যাঁ, ক্রাই থেকে ক্রাইস, দ্য বেবি ক্রাইস, বাচ্চাটা কান্না করে, তাই না? ঠিক একই ভাবে আমি যদি বলি সে চেষ্টা করে, এটার ইংলিশ পারা যাবে? সে চেষ্টা করে। হি ট্রাই থেকে কি হয়ে যাবে, এই যে শেষে ওয়াই আছে, ওয়াইটা আই করে দিয়ে ইয়েস যোগ করে দেবো, হি ট্রাইস, সে চেষ্টা করে। আচ্ছা এতদূর পর্যন্ত কি সবাই ক্লিয়ার? কোনো রেসপন্স নাই যে? জি স্যার। হ্যাঁ মাঝে মাঝে রেসপন্স করবো, তা নাহলে মনে হবে যে আমি আমার মতো বলে যাচ্ছি, তোমরা তোমাদের মতো শুনতেছো, হয়তো বুঝতেছো না। ঠিক আছে, আচ্ছা এখন আমরা প্রেজেন্ট সিম্পল টেন্সের গঠন দেখে নিলাম। এখন প্রেজেন্ট সিম্পল টেন্সের দুইটা সাহায্যকারী ভার্ব আছে। কয়টা সাহায্যকারী ভার্ব জামাল? দুইটা। গতদিন বলছিলাম ডু অথবা ডাজ, কি বললাম? ডু ডু অথবা ডাস, ডাজ, তাই না? ডাস। ডু অথবা ডাজ, এটা সবসময় মনে রাখবো। প্রেজেন্ট সিম্পল টেন্সের সাহায্যকারী ভার্বগুলো আসলে কখন লাগে, হ্যাঁ? এই যে এই বাক্যগুলো একটা বাক্যতেও কিন্তু সাহায্যকারী ভার্ব বসায়নি বা দরকার হয়নি। হ্যাঁ, আচ্ছা এই যে আই ডু দা ওয়ার্ক, এই ডুটা কিন্তু সাহায্যকারী ভার্ব না, মনে রাখবে। আমার মনে হতে পারে স্যার তো এখানে বসাইছি, এই দুটা মূল ভার্ব। হ্যাঁ, এই দুটা কি একই ডু, কিন্তু এই জায়গায় হচ্ছে মূল ভার্ব। হ্যাঁ, আর এই দুটা বসাইনি এখনো। এই দুটা একটা বাক্য প্রেজেন্ট সিম্পল টেন্সে হচ্ছে সাহায্যকারী ভার্ব ডু বা ডাজ। ডু বা ডাজ কখন বসে কেউ বলতে পারবো? যখন হচ্ছে কোনো নেগেটিভ করি, কোনো বাক্যকে না বোধক করে ফেলি অথবা ইন্টারগেটিভ কোশ্চেন করে ফেলি, তখন এই ডু অথবা ডাজের সাহায্য লাগে। যেমন আমি বললাম আই ডু দা ওয়ার্ক, আমি কাজটা করি। এইটাকে যদি নেগেটিভ করি, আমি কাজটা করি না, তাহলে কি হবে কে বলতে পারবো?
আমি কাজটা করি না, Don't I do the work? আই ডোন্ট ডু দা ওয়ার্ক, তাই না? আই ডোন্ট, তাহলে এই যে ডু নিয়ে আসলাম, আর যেহেতু না বলছি তাহলে ডুর সাথে একটা নট, ডু নট কে সংক্ষেপে কি বলে? Don't. Don't. ভেরি গুড, ডু নট ডোন্ট, তাই না? ডাজ নট সংক্ষেপে আমরা ডাজন্ট বলতে পারি, ডাজন্ট। আচ্ছা, তাহলে কি এইবার খেয়াল করো, আমরা বুঝে গেছি যে হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্সে দুইটা সাহায্যকারী ডু অথবা ডাজ। ডু এবং ডাজ কখন আসে? ডু কে নেগেটিভ করলে ডোন্ট হয়, ডাজ কে নেগেটিভ করলে ডাজন্ট হয়। ডুটা এবং ডাজ বা ডোন্ট ডাজন্ট এগুলো কখন ব্যবহার হয়? যখন মূলত দেখবো যে হচ্ছে একটা বাক্যকে আমরা না বদল করবো। যেমন আমি কলেজে যাই, আই গো টু কলেজ। আমি কলেজে যাই না, আই ডোন্ট গো টু কলেজ। তাহলে নেগেটিভ করতে গেলেই সাহায্যকারী ভার্বের দরকার হচ্ছে। এবং কোশ্চিন করতে গেলে, যেমন কাউকে তুমি জিজ্ঞেস করতেছো তুমি কি ইংরেজি শেখো, ইংলিশ কি হবে? ডু ইউ লার্ন ইংলিশ? অনেকে আমরা Do you learn English? খেয়াল করি, অনেকে আমরা আর ইউ লার্ন ইংলিশ বলি। আর ইউ ব্যবহার করা যাবে না। কেন যাবে না? এখানে লার্ন নিজেই হচ্ছে অ্যাকশন ভার্ব, বাক্যেই অ্যাকশন ভার্ব যদি থাকে কখনোই ভার্ব ব্যবহার করা যাবে না। আচ্ছা, তাহলে আই ডু দা ওয়ার্ক, আমি কাজটা করি। এখন এইটা কিভাবে নেগেটিভ করলে কখন ডাজ আসে, তাই না? তখন ডু ডাজ কখন কোশ্চেন করতে হয়, এগুলো সব আমরা দেখবো। এখন আমরা যেভাবে শিখতেছিলাম একটা বাক্যকে তিনটা সময়ে বলা, যেমন আই ডু দা ওয়ার্ক, এটা পাস্ট সিম্পলে নিয়ে যাব, আবার ফিউচার সিম্পলে নিয়ে যাব। আবার শিখবো হচ্ছে একটা বাক্য কিভাবে আটটা করে, ওই যে আমরা প্রথমে বিভাগ দিয়ে যেটা শিখছি। এখন আপনাদের আর বেশি কষ্ট করতে হবে না, বিভাগের ক্ষেত্রে যতটা কষ্ট করছেন এটা এসে কমে যাবে। তাহলে আমি যদি বলি আই ডু দা ওয়ার্ক, আমি কাজটা করি, এটাকে আটটা যদি করি, প্রেজেন্ট সিম্পল টেন্সে আটটা কি করা যায়? তাহলে এইটা হচ্ছে এক নাম্বার বাক্য, তাই না? এক নাম্বার বাক্য এটা। এখন আমরা যদি দুই নাম্বার বাক্য লিখি, আই ডু দা ওয়ার্ক, আমি কাজটা করি, যদি বলে আমি কাজটা করি না, এর ইংলিশ কি হবে? কে I বলতে পারবে? don't do the work. ভেরি গুড, আই ডোন্ট ডু দা ওয়ার্ক। এই জায়গা ডু দুইবার আছে, খেয়াল করছো হাতেম? Yes, sir. এখানে স্যার। ডুটা দুইবার দুইবার। এখন বলতে পারো এই ডু আর এই ডুর মধ্যে পার্থক্য কি? জি স্যার, ডোন্ট এর এই ডুটা হচ্ছে সাহায্যকারী ভার্ব, ভেরি গুড, এই আর দুটা নিয়ে ডু আসছি হচ্ছে এই বাক্যের সাহায্যকারী ভার্ব হিসাবে, মানে নেগেটিভ বা কোশ্চেন করতে হলে তো চলে আসবে। আর পরের যে ডুটা, এটা হচ্ছে মূল ভার্ব, আমি যে কাজটা করি সেই কাজ করাকে বোঝাচ্ছে, মেন ভার্ব। ভেরি গুড। এখন যে তিন নাম্বার কোশ্চেন করো, আমি কি কাজটা করি, এটা কি করা যায়? আমি কি কাজটা করি, কোশ্চেন করার নিয়ম কি তোমাদের মনে আছে? Do I জামাল? do the work? জি স্যার। Do I ভেরি do গুড। the work? ওই যে সাহায্যকারী ভার্ব, বাক্যের সাহায্যকারী ভার্ব সাবজেক্টের আগে চলে আসে, তাই কোশ্চেন হয়ে যায়। তাহলে এই পরিবর্তনটা ঘটে। ডু আই ডু দা ওয়ার্ক, যেমন তোমরা বিভাগের ক্ষেত্রে বিভাগ গুলো আগে দিয়ে দিয়েছিলে, ঠিক আছে? আর ইউ হ্যাপি, আরটাকে আগে দিয়ে দিয়েছিলে 3 নম্বরে। তাহলে ডু আই, সরি এখানে ডু একটা দা ওয়ার্ক। ডু দিই নাই, তাই না? ডু আই ডু দা ওয়ার্ক, এই যে প্রথম যে দুটা সাহায্যকারী ভার্ব, পরের দুটা মূল ভার্ব। ডু আই ডু দা ওয়ার্ক, আমি কি কাজটা করি। এখন যদি এটাকে নেগেটিভ করা যায়, আমি কি Don't কাজ, I do the জি স্যার। work? Don't I do the work? আমি কি, ভেরি গুড, ডোন্ট আই ডু দা ওয়ার্ক, আমি কি কাজটি করি না। এখন আমি বলার এই আগে কাজটি ইনশাআল্লাহ করি। আপনারা বলে ফেলতে পারবেন, হ্যাঁ? ডোন্ট আই ডু দা ওয়ার্ক। ঠিক একই ভাবে দেখো, তুমি কি কাজটা করো না, ডোন্ট ইউ ডু দা ওয়ার্ক। ডোন্ট ইউ গো টু স্কুল, তুমি কি স্কুলে যাও না। ডোন্ট ইউ স্টাডি রেগুলারলি, তুমি কি নিয়মিত স্কুলে যাও না। ডোন্ট ইউ লার্ন ইংলিশ, তুমি কি ইংরেজি শেখো না। এই কথাগুলো দৈনন্দিন আমরা এত পরিমাণ ব্যবহার করি, ঠিক আছে? সেজন্য বাক্যগুলো আমরা শিখে যাব। আচ্ছা, 5 নাম্বার মানে কত নাম্বার আপনাদের মনে আছে? 5 নাম্বার মানে কত নাম্বার? 3 তিন নাম্বার। নাম্বার। 3 নাম্বার। তাহলে 3 নাম্বার। এর আগে হচ্ছে আমরা একটা যে কোনো হাউ দিতে পারি, ওয়েন দিতে পারি, যে কোনো ডব্লিউএস দিতে পারি। ওয়েন ডু আই ডু দা ওয়ার্ক, আমি কখন কাজটা করি, তাই না? তারপরে 6 নাম্বার মানে কত নাম্বার? 4 নাম্বার। 4 নাম্বার। ভেরি গুড। তাহলে ওয়েন ডোন্ট আই ডু দা ওয়ার্ক, আমি কখন কাজটা করি না। এরপরে হচ্ছে কত নাম্বার বলো তো? 7 নাম্বার মানে কত নাম্বার? 1 নাম্বার। ভেরি গুড। 7 নাম্বার মানে 1 নাম্বার। হোয়েন আই ডু দা ওয়ার্ক, হোয়েন আই ডু দা ওয়ার্ক, তাই না? আমি যখন কাজটা করি, শেষে একটা ফুল স্টপ।
আমি যখন কাজটা করি, when I do the work, আমি যখন অফিসে যাই, when I go to office, তাই না? আমি যখন ইংরেজি শিখি, when I learn English, আমি যখন ভাত খাই, when I eat rice, ঠিক আছে? when I watch television, আমি যখন টিভি দেখি, when I help my mother, আমি যখন আমার মাকে সাহায্য করি, ঠিক আছে? when I sleep, আমি যখন ঘুমাই। এই ধরনের অসংখ্য কথাবার্তা আমরা বলি। আচ্ছা, তারপরে শেষে 8 নাম্বার মানে কত নাম্বার? 2 নম্বর when I Very good. don't the Very good. When I don't work do the work, তাই না? প্রথম ডোন্টটা নিয়ে আসলাম সাহায্যকারী, পরের দুটা হচ্ছে মূল ভার্ব। তাহলে when I don't do the work, আমি যখন কাজটা করি না, আমি যখন কাজটি করি না। তাহলে এইটা তো আমরা পারবো এখন। হাতেম এবং জামাল পারা যাবে? জি স্যার জি ইনশাআল্লাহ। স্যার। ইনশাআল্লাহ। এখন তোমরা আমার আগেই পারবা। এখন আমি এই যে এইটা দেখাই, হ্যাঁ, এটা তোমরা মুখে মুখে করবা। এটা কে করবে? জামাল আগে করো তো। উই লার্ন ইংলিশ, এটাকে 8টা বানাও তো মুখে মুখে। উই লার্ন ইংলিশ বাংলা মানে সহ। We do learn. We don't learn English. আচ্ছা, তুমি উপরে স্ট্রাকচার দেখলে তোমার সহজ হবে, হয়তো এখন প্রথম দিকে তো কষ্ট হতে পারে। এটা দেখা যাচ্ছে? হ্যাঁ, উপরে We don't learn English. Do we learn English? ভেরি গুড। বাংলা মানে কি বলা যাবে? Don't. জি স্যার। উই লার্ন ইংলিশ, আমরা ইংরেজি শিখি। 2 নম্বরে যে তুমি বললা উই ডোন্ট লার্ন ইংলিশ, আমরা কি ইংলিশ শিখি না? না না, কি না দেখো, 1 নাম্বার যেটা বলছো হুবহু ওইটাই বলবা, আমরা শেষে ইংলিশ একটা শিখি না, নাম বলবা। আমরা শিখি না। ভেরি গুড। প্রথমে বলে আমরা উই লার্ন শিখি না। ইংলিশ, আমরা ইংরেজি শিখি। উই ডোন্ট লার্ন ইংলিশ, আমরা ইংরেজি আমরা শিখি শিখি, না। আমরা শিখি 3 না। নম্বরে, 3 Do নম্বরে। we learn English? আমরা কি ইংলিশ শিখি? ভেরি গুড। উই লার্ন ইংলিশ, আমরা কি ইংরেজি শিখি? Don't we learn English? ইংলিশ আমরা কি ইংলিশ শিখি না? ভেরি গুড। When do we learn English? আমরা কিভাবে ইংরেজি শিখি? আমরা কিভাবে না, ইংরেজি when শিখি? মানে কখন, হ্যাঁ, when মানে কখন, how মানে কিভাবে। যদি how দিতে তাহলে ঠিক ছিল। when do we learn English, আমরা কখন ইংরেজি শিখি, তাই না? 5 নাম্বার। আমরা কখন ইংরেজি শিখি? আমরা কখন ইংরেজি শিখি? তারপর When don't we learn English? আমরা কখন ইংরেজি শিখি না? ভেরি গুড। when When don't we learn English? আমরা যখন ইংরেজি শিখি। When we don't learn English, আমরা যখন ইংরেজি শিখি না। ভেরি গুড। এখন যদি বলি হাতেম, তুমি কি এটা বলতে পারবা দে প্লে ফুটবল দিয়া? জি স্যার। হ্যাঁ, একটু চেষ্টা করো তো, পারো কিনা। দে প্লে They ফুটবল। play football, তারা ফুটবল খেলে। They don't play football, তারা ফুটবল খেলে না। ডু দে প্লে ফুটবল, তারা কি ফুটবল খেলে? ডোন্ট দে প্লে ফুটবল, তারা কি ফুটবল খেলে না? হোয়াই হোয়াই ডু দে প্লে ফুটবল, তারা কেন ফুটবল খেলে? হোয়াই ডোন্ট দে প্লে ফুটবল, তারা কেন ফুটবল খেলে না? হোয়াই হোয়াই দে প্লে ফুটবল, তারা যে জন্য ফুটবল খেলে। হোয়াই দে ডোন্ট প্লে ফুটবল, তারা যে জন্য ফুটবল খেলে না। অসাম, হ্যাঁ, পারফেক্ট, সুন্দর হয়েছে, ঠিক আছে। আচ্ছা, জামাল ভাই কি বলবেন নাকি? হ্যাঁ, আপনি হয়তো ব্যস্ত আছেন। আমরা একটু ওই যে সাবজেক্ট একটাকে নির্দেশ করলে আই এবং ইউ ছাড়া, এইটা একটু দেখবা। তাহলে যেমন বললাম যে হি ডিস্টার্বস মি। আচ্ছা, এটা জামাল বলো। হ্যাঁ, হি ডিস্টার্বস মি, সে আমাকে বিরক্ত করে। ঠিক আছে, এটাকে 8টা বলতে পারবা তুমি? হি ডিস্টার্বস মি, এটা যেহেতু একটু ব্যতিক্রম হবে, মানে একটু পারো কিনা। হ্যাঁ, হি ডিস্টার্বস মি। জামাল কি শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, এটা 8টা করার চেষ্টা করো। হি ডিস্টার্ব মি, সে আমাকে ডিস্টার্ব করে। হি ডিস্টার্বস, একটা এস আছে, সে আমাকে বিরক্ত করে। হ্যাঁ, তারপরে 2 নাম্বার, সে আমাকে বিরক্ত করে। হি ডোন্ট ডিস্টার্বস মি, এটা কি এনায়াজ বলবে না, এনায়াজ বলবে না।
এখানে এসটা উঠে যাবে। হ্যাঁ বলি, আবার বলি, যেমন হি, হি ডিস্টার্বস মি, সে আমাকে বিরক্ত করে। হি ডোন্ট ডিস্টার্ব মি, আচ্ছা সে আমাকে ভেরি গুড, বিরক্ত করে এই না। জায়গায় আসে। হ্যাঁ আমরা এই যে এই জায়গায় একটু ভুল হচ্ছে, বা এটা শিখাইনি, শিখাই দিয়ে আমরা এই যে ডু অথবা ডাজ, এই যে এই সবগুলোতে আমরা ডু ব্যবহার করলাম, ডাজ কোথায় বসে এটা একটু দেখবা। হ্যাঁ? মনে রাখবো যেই জায়গায় সিম্পল টেন্সে ভার্বের সাথে এস থাকলে ডাজ হবে, কি হবে? ভার্বের সাথে এস থাকলে ডাজ হবে, কি হবে? বাট ভার্বের তার সাথে সাথে এস, এস থাকলে ডাস হবে। হ্যাঁ ভার্বের সাথে এস থাকলে ডাজ হবে, এইভাবে মনে রাখতে পারি। অথবা আরেকভাবে মনে রাখতে পারি, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ডাজ হয়। আরো একভাবে মনে রাখতে পারি, সাবজেক্ট একটা জিনিসকে বোঝালে ডাজ হয়। সাবজেক্ট একটা জিনিসকে বোঝালে আই এবং ইউ ছাড়া যদি একটাকে বোঝায় ডাজ হয়, দুইটা জায়গায় ছাড়া, আই এবং ইউ ছাড়া। এটা কি ক্লিয়ার? আর ডাজ, ডাজ কখন আসে? যখন ওই বাক্যটাকে আমরা কি করি, নেগেটিভ নামবাচক করি বা কোশ্চেন করি, তখন ডাজ আসে। যেমন হি ডিস্টার্বস মি, সে আমাকে ডিস্টার্ব করে। এখন এটা কি হি ডন ডিস্টার্ব বলতে পারবো নাকি হি ডাজন্ট বলতে হবে বলো তো? হি ডাজন্ট। ভেরি গুড, হি ডাজন্ট। কেন ডাজন্ট বসবো, বসাবো বলো তো? মানে ডাজন্ট কেন বসাবো আমি? সাবজেক্ট ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার আছে না আর না না, 12 শেষ সাবজেক্ট তো আছে। থার্ড পারসন সিঙ্গুলার, ঠিক আছে থার্ড পারসন সিঙ্গুলার, এইটা বলছিলাম। আহ, আর একভাবে চিনতে বলছিলাম একজনকে যে একজনকে নির্দেশ একজনকে নির্দেশ করে বোঝায়। হ্যাঁ সাবজেক্টে একজনকে নির্দেশ করলে কাজ হয়। এক, দ্বিতীয় হচ্ছে যে খেয়াল রাখবো যদি ডাজ বসে যায়, ডাজ বা ডাজন যদি বসে যায়, তাহলে মূল যে ভার্বটা, ভার্বের সাথে এস উঠে চলে আর যাবে। এস উঠে চলে যাবে। হ্যাঁ, ভেরি গুড, কেন এস উঠে যাবে? কারণ ডাজের সাথে নিজেই এস আছে, মনে থাকবে। তাহলে হি ডিস্টার্বস মি, সে আমাকে ডিস্টার্ব করে। হি ডাজন্ট ডিস্টার্ব মি, সে আমাকে ডিস্টার্ব করে না। এটা কি পরের গুলো বলতে পারো জামাল? সে কি আমাকে ডিস্টার্ব করে? জি স্যার। কোশ্চেন করতেছো, তাহলে কি হবে? ডাস হি ডিস্টার্ব মি, সে কি ভেরি আমাকে গুড, ডাজ বিরক্ত হি, করে। ডাজ হি ডিস্টার্ব এর সাথে আর এস যোগ করা যাবে না, কারণ ডাজ নিজেই এস নিয়ে আসছে। হ্যাঁ? তাহলে ডাজ হি হ্যাঁ ডিস্টার্ব হ্যাঁ। মি, সে কি আমাকে ডিস্টার্ব করে। গো অ্যাহেড, ভেরি গুড। তারপর ডাজন্ট হি ডিস্টার্ব মি, সে কি আমাকে বিরক্ত করে না। হুম হুম, ভেরি গুড। ডাজন্ট হি ডিস্টার্ব মি, সে কি আমাকে বিরক্ত করে না। হ্যাঁ তারপর হাউ ডাজ ডিস্টার্ব মি, সে ভেরি কিভাবে গুড, আমাকে হাউ ডাজ বিরক্ত হি, করে। হাউ ডাজ হি ডিস্টার্ব মি, সে কিভাবে আমাকে বিরক্ত করে। তারপরে যে আমরা কি বলতেছি, হাউ ডাজন্ট, হাউ ডাজন্ট এটাকে ডিস্টার্ব মি, ভেরি গুড, হাউ ডাজন্ট হি। হাউ হ্যাঁ তুমি ডাজন্ট ডিস্টার্ব মি, সাবজেক্টটা, সাবজেক্টটা অনেক সময় মিসিং হয়ে হাউ যাচ্ছে। ডাজন্ট হি ডিস্টার্ব মি, ভেরি গুড, হাউ ডাজন্ট হি ডিস্টার্ব মি, সে কিভাবে আমাকে বিরক্ত করে। হ্যাঁ তারপর 7 নাম্বার মানে 1 নাম্বার, 1 নাম্বার তো এখানে দেখতেই পাচ্ছ যে হাউ, হাউ বলো। হি ডিস্টার্ব মি, এখন ডিস্টার্ব সাথে, হাউ হ্যাঁ হাউ হি এখন ডিস্টার্বের সাথে, ডিস্টার্ব মি, ডিস্টার্বের সাথে এজ চলে আসবে। এস হবে। হাউ হি ডিস্টার্ব, কারণ ডাজ নেই আর। হাউ হি ডিস্টার্ব মি, ডিস্টার্বস মি, সে যেভাবে আমাকে বিরক্ত করে। তারপরে হাউ, হাউ 8 নাম্বার বলতে হাউ পারো। ডাজন্ট ডিস্টার্ব মি, ভেরি গুড, হাউ হি হাউ হি ডাজন্ট ডিস্টার্ব মি। ডিস্টার্ব, ডিস্টার্ব মি, ভেরি গুড। এস যোগ করা যাবে না, ডাজ আবার চলে আসছে, হাউ ডাজ। তাহলে এটা তোমরা পারবা, এটা নিয়ম শিখে গেলে। আচ্ছা এইবার বলো তো, প্রেজেন্ট সিম্পল টেন্সে বা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সে আমরা এত সময় ধরে যে আলোচনা করলাম, কারণ কি কোথাও মানে বুঝতে কোনো সমস্যা আছে? না স্যার, না স্যার, বুঝতে সমস্যা নাই, কিন্তু একটু দেখতে হবে এই হ্যাঁ এইটা বিষয়গুলো। একটু প্র্যাকটিস, প্র্যাকটিস করতে হবে। এইবার আমরা চলে যাবো পাস্ট সিম্পল। হ্যাঁ যে ওই যে একটা কথাকে 3টার সময়, আমরা তো বর্তমান সময়ের বাক্যগুলো দেখলাম প্রেজেন্ট সিম্পল, এইগুলো তো অতীত হয় তাই না? যেমন আই ডু দা ওয়ার্ক, আমি কাজটা করি। এখন আমি যদি বললাম আমি কাজটা করেছিলাম, তাহলে কি হবে বলতো? আমি কাজটা করেছিলাম, ডুর দ্বিতীয় নাম্বার ফর্ম, ডুর দ্বিতীয় নাম্বার হচ্ছে ডিড। ডিড ডিড। তাহলে মনে রাখবো যে হচ্ছে আহ ইসের তোমার পাস্ট সিম্পল টেন্সের বৈশিষ্ট্য হচ্ছে সাবজেক্টের পর ভার্বের কোন ফর্ম বসা, ভি টু বসা, ভার্বের ভি টু, ভার্বের ভি টু, ভার্বের পাস্ট ফর্ম। আমরা জানি ভার্বের 3টা ফর্ম হয়, ভি ওয়ান, ভি টু, ভি থ্রি। তাহলে এই পাস্ট সিম্পল অতীতকালের যে সাধারণ কথাবার্তা, সাবজেক্টের পর সরাসরি ভি টু বসাই দেবো। যেমন ডু ভি ওয়ান ছিল, ডু এর
V2 হচ্ছে ডিড, এটা বসাই দিলাম। তাহলে আই ডিড দ্য ওয়ার্ক এর মানে কি? আমি কাজটা করেছিলাম, আমি কাজটা করেছিলাম। এটা কি মনে থাকবে? V2 বসবে। এখন খেয়াল করি, আমি যদি এই বাক্যগুলোতে যাই, উই লার্ন ইংলিশ, এটা কি হবে বলি তো? লার্নের দ্বিতীয় নাম্বার ফর্ম হবে, ফার্স্ট ফর্ম হবে। লার্নড ইংলিশ। লার্নড দ্বিতীয় Learned. নাম্বার ফর্ম হচ্ছে লার্নের শেষে একটা টি যোগ করলে হয় অথবা ইডি যোগ করলে হয়, এটা দুইটা ফর্মই হয়। ঠিক আছে, তাহলে উই লার্নড ইংলিশ, আমরা ইংরেজি শিখেছিলাম। খেয়াল করি এগুলো সব অতীতের কথা, কিন্তু সাবজেক্ট এবার সরাসরি ভার্বের দ্বিতীয় নাম্বার V2 বসায় দিলে অতীতের কথা, এবং অতীতের কথা ছিলাম বলতে যে ওয়াজ আর বসাবো তা না। খেয়াল রাখতে হবে সাবজেক্ট কোনো কাজ করে কিনা, ক্রিয়া আছে কিনা, অ্যাকশন ভার্ব আছে কিনা। যেমন উই লার্নড ইংলিশ, আমরা ইংরেজি শিখেছিলাম। খেয়াল করি আমি এখানে ছিলাম বলে কিন্তু ওয়াজ আর নিয়ে আসি নাই। কেন নিয়ে আসি নাই? কারণ হচ্ছে আমি কি একটা জিনিস শিখেছিলাম, শেখাটা একটা ভার্ব, তাই না? উই লার্নড ইংলিশ, তাহলে যেই জিনিসটা আমি করেছিলাম সেই ক্রিয়াটা পেয়ে গেছি, সেই জন্য ওয়াজ আর ওয়ার বসাবো না। অনেকেই ছিলাম দেখলেই ওয়াজ আর বসায়। যেমন উই ওয়ার হ্যাপি, আমরা সুখী ছিলাম, আমরা সুখী ছিলাম কিন্তু আমরা কোনো কাজে ছিলাম না, সেই জন্য বি ভার্ব নিয়ে আসছিলাম। কিন্তু এই জায়গায় যখনই বলতেছি উই লার্নড ইংলিশ, আমরা ইংরেজি শিখেছিলাম, তাহলে একটা জিনিস, একটা ক্রিয়া কিন্তু ছিল। এটা কি সবাই বুঝতে পারছি? আচ্ছা, জি এখন স্যার। দেখবো ঠিক একইভাবে তারা ফুটবল খেলেছিল, তাহলে দে প্লে থেকে V2 হচ্ছে প্লেড, ইডি যোগ হয়ে যাব। প্লেড দে Played. প্লেড ফুটবল, দে প্লেড ফুটবল। তুমি আমাকে ডিস্টার্ব করেছিলে, ইউ ডিস্টার্বড, ইডি যোগ হয়ে যাবে। ইউ ডিস্টার্ব মি, তুমি আমাকে ডিস্টার্ব করেছিলে। তুমি আমাকে সাহায্য করেছিলে, কি হবে? ইউ হেল্প, হেল্প মি, তুমি আমাকে সাহায্য করেছিলে, তাই না? তারা আমাদের বাড়িতে এসেছিল, তারা আমাদের বাড়িতে এসেছিল। কাম, কামের V2 কি? কেম। ভেরি গুড, দে কেম টু আওয়ার হোম, তারা আমাদের বাড়িতে এসেছিল। তাহলে এই যে পাস্ট সিম্পল টেন্স আমরা চিনে গেছি, সাবজেক্টের পরে কি হয়? V2 হয়। সে সাবজেক্ট যেটাই হোক না কেন, সাবজেক্ট একজন হোক, দুইজন হোক, 3 কোটি হোক, যেটাই হোক না কেন, পাস্ট সিম্পল মানেই সাবজেক্ট এবার সরাসরি ভার্বের পাস্ট ফর্ম বসা, অর্থাৎ ভার্বের V2, ভার্বের দ্বিতীয় নাম্বার রূপটা আমরা বসায় দেব। ঠিক আছে, আমি যেমন আমি বললাম আমি গিয়েছিলাম, এর ইংলিশ কে বলতে পারবে? আমি গিয়েছিলাম, গো মানে যাওয়া, I went. তাহলে গো এর I went. দ্বিতীয় নাম্বার ফর্ম বি হচ্ছে ওয়েন্ট। ভেরি গুড, তাহলে আই ওয়েন্ট। এখন আমি বললাম আমি কোথায় গিয়েছিলাম, সাপোজ আমি বাড়ি গিয়েছিলাম, আমি ঢাকায় গিয়েছিলাম, তাহলে আমি যদি ঢাকায় গিয়েছিলাম ইংলিশ কি হবে? আই ওয়েন্ট টু ঢাকা, I তাই না? went to Dhaka. তাহলে এইটা হচ্ছে পাস্ট সিম্পল টেন্স আমরা চিনে গেছি। এখন খেয়াল করি পাস্ট সিম্পল কে যদি কোশ্চিন করতে হয়, নেগেটিভ করতে হয়, তাহলে এর একটা সাহায্যকারী ভার্ব আছে, এর একটাই সাহায্যকারী ভার্ব। কেউ কি বলতে পারবো Did. সাহায্যকারী ভার্ব? সেটা হচ্ছে Did, ডিড। did. ভেরি গুড, এই পাস্ট সিম্পল টেন্সের একটাই সাহায্যকারী ভার্ব, সেটা হচ্ছে ডিড। এখন খেয়াল করি ডিড কে নট যোগ করলে কি হয়? ডিড নট Didn't. ক্লাস্টার Didn't. করলে বা কন্ট্রাকশন করলে ডিডন্ট হয়। তাহলে এইগুলোর ব্যবহার দেখবো। মূলত ডিড এবং ডিডন্ট কখন নিয়ে আসবো আমরা? যখন ওই বাক্যটাকে পাস্ট সিম্পল টেন্সের, পাস্ট ইন্ডিফিনিট টেন্সের একটা বাক্যকে যখন নেগেটিভ নাবাদক করে ফেলবো বা কোশ্চিন তৈরি করব, তখনই এই ডিড বা ডিডন্টের ব্যবহার চলে আসবে। ঠিক একইভাবে এই যে বাক্যটা আমরা একটু করি, আই ডিড দ্য ওয়ার্ক, আমি কাজটা করেছিলাম। এখন যদি বলে আমি কাজটা করেছিলাম না অথবা করিনি, দুইভাবে মানে করা যায়। আমি কাজটা করিনি, তাহলে কি হবে? I did not, Didn't I do the work? very the good, work. I didn't do the work, I didn't do the work। এখন খেয়াল করি যখনই ডিড চলে আসবে বাক্যের মধ্যে, তখনই ওই যে মোয়েন যে ভার্বটা ছিল সেই ভার্বটা V1 এ ফিরে আসবে, মনে থাকবে? I didn't do the work। ঠিক একইভাবে এইটা কি হবে? Did I do the work, আমি কি কাজটা করেছিলাম? 4 নম্বরে যে didn't I do the work, আমি কি কাজটা করেছিলাম না? যদি বলি আমি কখন কাজটা করেছিলাম, when did I do the work, আমি কখন কাজটি করেছিলাম। তারপরে when didn't I do the work, আমি কখন কাজটা করেছিলাম না। তারপর 7 নম্বরে যে when I did the work, আমি যখন কাজটা করেছিলাম। when I did not do the work, আমি যখন কাজটা করেছিলাম না। এটা কি বোঝা গেছে? আচ্ছা, আমরা আর একটা বাক্য দেখি, যেমন উই লার্নড ইংলিশ, আমরা ইংরেজি শিখেছিলাম। এটার আর্টটা যদি করি কি হবে? উই লার্নড ইংলিশ, আমরা ইংরেজি শিখেছিলাম। এখন যদি বলে আমরা ইংরেজি শিখেছিলাম না বা শিখিনি,
ইংলিশ কি হবে? উই ডিডন্ট ডিডন্ট লার্ন ইংলিশ। উই ডিডন্ট লার্ন হবে নাকি লার্ন হবে? কোনটা কারেক্ট? উই ডিডন্ট লার্ন। কেন কেন লার্ন হবে? কারণ কি? ডিডন্ট ডিড চলে আসছে। ডিড, সাহায্য হ্যাঁ, করে বা বিট চল। বাক্যে ডিড ব্যবহার হলে ওই ডিড, এই যে কম্পিউটারে দেখাচ্ছে একটা গ্রিন মার্ক করে দিয়েছে, হ্যাঁ, যে তুমি ভুল করছো। এই যে ইউ ডিডন্ট লার্ন ইংলিশ, তুমি ইংরেজি শেখোনি বা শিখেছিলে না। এখন যদি কোশ্চিন করি, তুমি কি ইংরেজি শিখেছিলে, পারা যাবে এটা? অথবা ডিড আমি ইউ বললাম যে লার্ন আমরা, ইংলিশ? ভেরি গুড, ডিড ইউ লার্ন ইংলিশ, অথবা আমরা কি ইংরেজি শিখেছিলাম, কি হবে তাহলে? ডিডটা আগে দেব। ডিড উই উই লার্ন ইংলিশ? লার্ন থাকবে নাকি লার্ন হবে? আমরা হলে লার্ন। লার্ন হয়ে যাবে, তাই না? জি স্যার। লার্ন হবে না, V1 এ চলে আসবে। তাহলে মনে রাখবো, পাস্ট সিম্পল টেন্সে আমরা জানি ডিড ব্যবহার হয় নেগেটিভ বা ইন্টারগেটিভ করার ক্ষেত্রে। আর যখনই বাক্যের মধ্যে ডিড এর ব্যবহার চলে আসে, সেটা ডিড যেখানেই বসুক, আর যেটা মূল ভার্ব থাকবে, এই যে এটা কিন্তু মূল ভার্ব, আর এই ডিড সাহায্যকারী ভার্ব। যখনই মূল ভার্ব থাকবে, মূল ভার্বটা ওই যে ডিড পাস্ট ফর্মে, সরি, মূল ভার্বটা প্রথম যে বাক্য ওই লার্ন ইংলিশ V2 তে ছিল, ওই V2 ভার্বটা আবার V1 এ ফিরে আসবে, মানে ভি ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাই না? ভার্বের মূল ফর্মে ফিরে আসবে। এটাকে আমরা ক্লিয়ার সবাই? জামাল, হাতেম? জি স্যার। স্যার এটা আর আচ্ছা, আর একটু বুঝাই, হ্যাঁ, খেয়াল করি। উই লার্ন ইংলিশ, আমরা ইংরেজি শিখেছিলাম, হ্যাঁ। তাহলে এইটা কোন টেন্স বলো তো? এটা হচ্ছে পাস্ট সিম্পল টেন্স। পাস্ট সিম্পল টেন্স কিভাবে চিনবো? যে কোনো টেন্স চিনতে হলে তার মূল ভার্ব দেখলেই চেনা যায়। তোমার নাম হাতেম, তোমাকে যারা চেনে, তোমার চেহারা দেখলেই চিনে ফেলবে এটা হাতেম। তোমার গায়ের কোথাও লেখা নাই তুমি হাতেম, তাই না? প্রত্যেকটা জিনিসের তার নামের সাথে, তার চেহারার সাথে তার বৈশিষ্ট্য থাকে। ঠিক একইভাবে কোনো টেন্স চিনতে হলে তার ভার্বের দিকে তাকাইলে চেনা যায় এটা কোন টেন্স। এখানে দেখো, উই লার্ন ইংলিশ, আমরা ইংরেজি শিখেছিলাম। এখানে এই ভার্বের দিকে তাকালেই টেন্স চিনে যাবা। এখানে লার্ন যে ফর্মটা বসাচ্ছি, এটা ভার্বের পাস্ট ফর্ম, যাকে আমরা আরেকভাবে নামে রাখছিলাম ভার্বের V2। ভার্বের তিনটা রূপ হয়, V1, V2, V3। এই যে V2 এর ব্যবহারটা আমরা পাস্ট সিম্পল টেন্সে করা শুরু করে দিচ্ছি। তাহলে সাবজেক্ট পার্ট V2 হলে পাস্ট সিম্পল টেন্স হয়। এটা হচ্ছে এর গঠন। এখন পাস্ট সিম্পল টেন্সকে নেগেটিভ করতে হলে বা ইন্টারগেটিভ, মানে না বোধক, আমরা তো সবসময় হা বোধক কথাই বলি না। নেগেটিভ করতে হলে না বোধক, অথবা কোশ্চিন করতে হলে, ইন্টারগেটিভ করতে হলে একটা সাহায্যকারী ভার্ব দরকার হয়। সাহায্যকারী ভার্বের নাম কি? ডিড। এর একটাই সাহায্যকারী ভার্ব, সাহায্যকারী ভার্বের নাম ডিড। এখন বাক্যে যদি ডিড ব্যবহার হয়, তাহলে ওই যে V2 ভার্বের পাস্ট ফর্ম, ওই V2টা তার V1 এ ফিরে আসে, ভার্বের প্রেজেন্ট ফর্মে ফিরে আসে, ভার্বের মূল ফর্মে ফিরে আসে। নিচে যদি দ্বিতীয় নাম্বার বাক্য দেখি আমরা, 2 নাম্বার বাক্যের দিকে যদি তাকাই, খেয়াল করো, উই ডিডন, তাহলে ডিড ব্যবহার করে দিছি। এখানে ডিড আসার কারণে দেখো লার্ন হয়ে গেছে, লার্ন আর বসাইনি। কেন লার্ন বসালাম না? ওই যে বলতেছি যে ডিড বাক্যে চলে আসলে ওই প্রেজেন্ট সিম্পল টেন্সের যেটা ভার্ব, ওই ভার্ব তার মূলে ফিরে আসবে, V1 এ ফিরে আসবে। এবার কি ক্লিয়ার হইছো? জি স্যার, জি স্যার, এই জায়গাতে ঠিক বুঝতে একই, পারছিলাম না। হ্যাঁ, ঠিক একইভাবে দেখো 3 নম্বরে বলতেছি ডিড উই লার্ন ইংলিশ, আমরা কি ইংরেজি শিখেছিলাম, অথবা ডিড ইউ লার্ন ইংলিশ, তুমি কি ইংরেজি শিখেছিলে। খেয়াল করো, এখানে লার্ন কিন্তু বলি নাই। কেন বলি নাই? এই বাক্যে আমি ডিড এর ব্যবহার একবার করে ফেলছি। ডিড নিজেই যেহেতু ভার্বের V2, ভার্বের পাস্ট ফর্ম, সেই জন্য একই বাক্যে এভাবে পরপর কখনো ভার্বের 2টা V2 বসে না। হ্যাঁ, সেই জন্য লার্নকে আমরা লার্নে V1 এ ফিরে নিয়ে আসছি। ক্লিয়ার হয়েছে? জি স্যার। ঠিক একইভাবে এই বাক্যকে 8টা করা যায়। উই লার্ন ইংলিশ, আমরা ইংরেজি শিখেছিলাম। উই ডিডন্ট লার্ন ইংলিশ, উই ডিডন্ট লার্ন ইংলিশ, আমরা ইংরেজি শিখিনি বা শিখেছিলাম না। ডিড উই লার্ন ইংলিশ, আমরা কি ইংরেজি শিখেছিলাম। ডিডন্ট উই লার্ন ইংলিশ, আমরা কি ইংরেজি শিখিনি। হোয়েন ডিড ইউ ইংলিশ, আমরা কখন ইংরেজি শিখেছিলাম। হোয়েন ডিড উই লার্ন ইংলিশ, আমরা কখন ইংরেজি শিখিনি। হোয়েন উই লার্ন ইংলিশ। খেয়াল করো, আবার সেই তোমার হচ্ছে 7 নম্বরে যে ডিড এর ব্যবহার আর নাই, সেই জন্য আমরা কি করতেছি, হোয়েন উই লার্ন ইংলিশ। 7 নাম্বার মানে 1 নাম্বারেই যে একবার বাক্যটা,
when we learned English, আমরা যখন ইংরেজি শিখেছিলাম। 8 নম্বরে যে বলতেছে when we didn't লার্ন লার্ন ইংলিশ, আমরা যখন ইংলিশ শিখি। ঠিক একই ভাবে দেখো এটা ফিউচার হলে কি হবে, ফিউচার হলে ফিউচারের গঠন হচ্ছে ফিউচার মানে উইল, ফিউচার মানে সাহায্যকারী ভার্ব উইল, আর উইল নট কে আমরা আগেই শিখে হচ্ছে ওন বলে, কি বলে ওন বলে। ওন ঠিক একই ভাবে আই ডিড দ্য ওয়ার্ক পাস্ট, এটা যদি ভবিষ্যতে করে মনে করবা যে একটা উইল হবে আই উইল, আর উইলের পর মনে রাখবা সবসময় ভি ওয়ান বসে, উইলের পর কি বসে ভি ওয়ান বসে, উইলের পর ভি ওয়ান বসে, তাহলে আই উইল কি হবে ডু হবে, আই উইল ডু দ্য ওয়ার্ক, আমি কাজটা করব, ভবিষ্যতের মানে দিবে, হ্যাঁ আই উইল ডু দ্য ওয়ার্ক, আমি কাজটা করব, ঠিক আছে। ঠিক একই ভাবে তারা ফুটবল খেলবে, দে উইল প্লে ফুটবল। একটা জিনিস মনে রাখবা, ভবিষ্যৎ মানেই উইল, যে ভবিষ্যতে হোক ভবিষ্যৎ হবে, উইল থাকবে না এরকম বাক্য পৃথিবীতে নেই, হ্যাঁ আছে কিন্তু সেটা একটা ব্যতিক্রম বাক্য, সেটা সেন্সে পরে বোঝাবো, সময় নেই, আর 1 মিনিট বা 30 সেকেন্ড আছে। আমি 3টা বাক্য লিখে দেবো এভাবে, প্রেজেন্টের 3টা, পাস্টের 3টা, ফিউচারের 3টা। আচ্ছা, আই উইল ডু দা ওয়ার্ক, এটাকে কি 8টা বানানো যাবে? আই ওন্ট ডু দা ওয়ার্ক, আমি কাজটা করব না। উইল আই ডু দা ওয়ার্ক, আমি কি কাজটা করব? ওন্ট আই ডু দা ওয়ার্ক, আমি কি কাজটা করব না। এটা যেহেতু সময়ের কারণে দেখাতে পারলাম না, আগামী দিন দেখাবো, তারপরেও আপনারা সবাই চেষ্টা করবেন 8টা বানানোর জন্য, ভবিষ্যতের 8টা। অথবা দে প্লে ফুটবল, দে উইল প্লে ফুটবল, তারা ফুটবল খেলে, এটাকে 8টা বানাবো, ভবিষ্যতের 8টা। দে ওন্ট প্লে ফুটবল, তারা ফুটবল খেলবে না। উইল দে প্লে ফুটবল, তারা কি ফুটবল খেলবে? ওন্ট দে প্লে ফুটবল, তারা কি ফুটবল খেলবে না। হোয়েন উইল দে প্লে ফুটবল, তারা কখন ফুটবল খেলবে। হোয়েন ওন দে প্লে ফুটবল, তারা কখন ফুটবল খেলবে না। হোয়েন দে উইল প্লে ফুটবল, তারা যখন ফুটবল খেলবে। হোয়েন দে ওন প্লে ফুটবল, তারা যখন ফুটবল খেলবে না। তাহলে এইভাবে প্রেজেন্টের 8টা, পাস্টের 8টা, ফিউচার 8টা বাক্য আমি দিয়ে দেবো, আপনারা সবাই করে ফেলবেন। আজকে যেহেতু সময় কম, আগামী দিন এই বিষয়গুলোই পড়বো। হ্যাঁ, সবাইকে জি অসংখ্য স্যার, ধন্যবাদ। হ্যাঁ, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।